আসসালামু আলাইকুম। আমাদের নিয়মিত আয়োজন আমার এই পেজ থেকে আপনারা শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যাংশ সমাধান নিয়মিত আপডেট পাবেন। প্রতিনিয়ত আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা টপিকসের ভিডিওগুলো দেওয়া, অর্থাৎ 12তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে আজকে আলোচনা করব। আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা এটাও একটু জানাবেন। সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? এবং কে কোথা থেকে দেখছেন এটাও একটু জানাবেন। এবং বেশি বেশি শেয়ার দিবেন, আপনারা একটু গ্রুপে শেয়ার দিবেন। আমরা আলোচনা শুরু করি। আমাদের দেখতে পাচ্ছেন যে এটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 12 মিটার বড়। এখানে এটি আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য 12 মিটার বড় আর পরিসীমা 136 হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছে। তাহলে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 12 মিটার বড়, তাহলে আমরা যদি প্রস্থটা ধরে নিই x মিটার, তাহলে দৈর্ঘ্যটা আমরা পাবো হচ্ছে x প্লাস 12 এত মিটার। তাহলে এখানে আমাদের পরিসীমা দেয়া আছে। আমরা যদি দেখি পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এইটার মানটা দেয়া আছে 136। আমরা যদি এখানে লিখি 2x প্লাস 12, আমরা যদি এই দুই দ্বারা পাশে ভাগ করে দিই 2x প্লাস 12, তাহলে এখানে পাবো 12, তাহলে এখানে 2x প্লাস 12। আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমরা পরবর্তীতে এখানে 2x 12, আমরা এখান থেকে কিন্তু 2x এর মান পাচ্ছি, তাহলে x এর মানও আমরা এখানে পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের প্রস্থর মানটা আমরা 28 পেয়েছি। আর প্রস্থর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই 28 প্লাস 12, তাহলে কিন্তু আমাদের এখানে দৈর্ঘ্যের মানটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ের মান আমরা পেয়ে গেছি। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটাও জানাবেন। এখানে প্রশ্নটা দেয়া আছে যে একটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 12 মিটার বড় এবং পরিসীমাটা দেয়া ছিল, আমাদের নির্ণয় করতে বলছে ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থের মান নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন যেটা দেয়া আছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড়। প্রথম সংখ্যাটি এবং দ্বিতীয় সংখ্যার গড় দেয়া আছে। তাহলে প্রথম প্লাস দ্বিতীয় সংখ্যার গড় দেয়া আছে, তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার সমষ্টি যদি আমরা বের করি তাহলে 50। খেয়াল করুন, এবং এখানে দেয়া আছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি সংখ্যার গড় দেয়া আছে 30। তাহলে তিনটি সংখ্যার সমষ্টি এখানে আমরা যদি 30 এবং 3 গুণ করি তাহলে এখানে হবে 90। এবার খেয়াল করুন তৃতীয় সংখ্যা, যদি আমরা এই 90 থেকে যদি 50টা বাদ দিই তাহলে আমাদের এই তৃতীয় সংখ্যাটি থেকে যাবে, অর্থাৎ 90 মাইনাস 50, আমাদের তৃতীয় সংখ্যাটি হবে 40। তাহলে এটা খুবই সহজ,
প্রথমে দুটি সংখ্যার গড় দেওয়া ছিল, আমরা দুটি সংখ্যার সমষ্টি নির্ণয় করেছি, এবং তিনটি সংখ্যার গড় দেওয়া ছিল, আমরা তিনটি সংখ্যার সমষ্টি নির্ণয় করেছি। আর তিনটি সংখ্যার সমষ্টি থেকে দুটি সংখ্যার সমষ্টি যখন বাদ দিব তখন অবশ্যই তৃতীয় সংখ্যাটি থাকবে। আমরা পরবর্তী প্রশ্ন খেয়াল করি। একটি খাড়া খুঁটি মাটি থেকে 3 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্ত, আমাদের প্রশ্নটা আরো একবার পড়ে নিই আমরা। বলছে একটি খাড়া খুঁটি মাটি থেকে 3 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্ত ভূমিতে 4 মিটার দূরে স্পর্শ করলে খুঁটিটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে এটা খাড়া খুঁটি, এই খুঁটিটির উচ্চতা হচ্ছে h। আচ্ছা, এই খুঁটিটি 3 মিটার উপরে ভেঙেছে, এখান থেকে 3 মিটার উপরে ভেঙে গেল, তাহলে এখান থেকে এইটুকু 3 মিটার, 3 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্তে ভূমি থেকে 4 মিটার দূরে স্পর্শ করো। তাহলে বিচ্ছিন্ন না হয়ে এখান থেকে ভূমি থেকে 4 মিটার। আচ্ছা, এবার একটু খেয়াল করি যে আমাদের এই মানটা দেয়া আছে 3 মিটার, এই মানটা দেয়া আছে 4 মিটার, তাহলে কিন্তু আমরা শিওর যে এই মানটা হবে 5 মিটার, কারণ এটা 90 ডিগ্রি। এখন এটা যদি ভূমি হয়, এটা হচ্ছে লম্ব, আমরা জানি অতিভুজ সমান বর্গমূল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখান থেকে পাবো 16 এবং 9, এখান থেকে 25, অর্থাৎ এই মানটা পাচ্ছি 5। আর এই মানটাই হচ্ছে আমাদের এই মানটা, কারণ এই অংশ ভেঙে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই মান এবং এই মান একই। এটা যদি 5 হয় তাহলে এটা হবে 5, আর h হচ্ছে পুরোটার দৈর্ঘ্য, অর্থাৎ এই 5 প্লাস 3 যোগ করলে যে মানটা হবে এই মানটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ খুঁটির উচ্চতা। একজন লিখেছেন জাকিয়া সুলতানা, আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। আপনারা যারা লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা বা বুঝতে পারছেন কিনা এটা আমাকে জানাবেন। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে একটু কাজ করি। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গমিটার, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, এটার মান দেয়া আছে। আমরা যদি এখান থেকে a এর মানটা নির্ণয় করি, বর্গমূল 18, এটাকে যদি ভেঙে দেই তাহলে 9 into 2, আমরা 9 এর বর্গমূল করলাম, 2 কেও বর্গমূল করলাম, এখানে পাবো 3√2। এটা কার মান পাইলাম? বাহুর মান। এবং কর্ণের দৈর্ঘ্য আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2 into বাহু। √2 বাহু এর মান যেটা এখানে আছে, এই মানটা বসিয়ে দিলাম। 3, দুইটা √2 যখন আমরা গুণ করব তখন √2 স্কয়ার, অর্থাৎ 3 into 2, তাহলে এখানে পাবো 6 মিটার। অর্থাৎ আমি কিন্তু আপনাদের একদম লাইন বাই লাইন ভেঙে করে দিলাম যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন। এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া ছিল, সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করেছি, এবং আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2 into বাহুর দৈর্ঘ্য। এখান থেকে আমরা বাহুর মানটাও কর্ণের দৈর্ঘ্যটাও নির্ণয় করে ফেলেছি। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করি। 5টি ঘন্টা একত্রে যথাক্রমে নির্দিষ্ট মান দেয়া আছে, এত সেকেন্ড অন্তর বাজতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? এটা কোনো সমস্যা নেই, এটা খুবই সহজ একটি অঙ্ক। এটা আমরা সরাসরি এই যে মানগুলো আছে, এই মানগুলো ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগুটা নির্ণয় করে ফেলবো, লসাগু নির্ণয় করব। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে একের অধিক মান 2 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 2 দ্বারা বিভাজ্য, 20 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য করব, 5 এর বিভাজ্য না, 5 দোকানো 10, 15 ঠিক থাকবে, এখানে 10 দোকানো 20, এখানে 25। তারপর আমরা খেয়াল করব যে 5 দ্বারা যদি বিভাজ্য করি তাহলে এটা 1 3 5 15, 5 দোকানো 10, 5 5 25। তাহলে এটা লসাগু হবে 2 গুণ 5 গুণ 3 2 5।
তাহলে এখানে 5 × 10, 3 × 10 30, 5 × 30 150, 150 কে 2 দ্বারা গুণ করলে হবে 300 এত সেকেন্ড, এত সেকেন্ড। কিন্তু উত্তরে কোথাও সেকেন্ড লেখা নেই। যেহেতু উত্তরে কোনো সেকেন্ড নেই, সুতরাং আমরা এখানে সরাসরি এটাকে মিনিটে কনভার্ট করার জন্য 60 দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমরা পাচ্ছি 5 মিনিট। আমরা 60 দ্বারা ভাগ করে এটাকে আমরা মিনিটে কনভার্ট করলাম। অর্থাৎ শুধুমাত্র এই কয়টি সংখ্যা, যে কয়টি সংখ্যা দেয়া ছিল ওই কয়টি সংখ্যার আমরা লসগু নির্ণয় করলাম, করে ওই মানটাকে আমরা 60 দ্বারা ভাগ করে মিনিটে কনভার্ট করেছি। আর পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দুটি সংখ্যার গুণফল দেয়া আছে, এখানে দুটি সংখ্যার গুণফল দেয়া আছে এবং লসাগু দেয়া আছে, গসাগু নির্ণয় করতে বলছে। আমরা সরাসরি গসাগু সমান লিখতে পারি দুটি সংখ্যার যে গুণফলটা দেয়া আছে এই গুণফলটাকে আমরা লসাগু দ্বারা সরাসরি ভাগ করে দিব, তাহলে আমরা এখানে মানটা পেয়ে যাব, অর্থাৎ 3। এটা খুবই একটা সহজ অঙ্ক ছিল। অর্থাৎ দুটি সংখ্যার লসাগু এবং গসাগু, দুটি সংখ্যার যখন গসাগু এবং লসাগু থাকবে তখন আমরা এইভাবে অঙ্কগুলো সমাধান করতে পারবো। আপনাদের আবারও বলি, আপনারা যারা নতুন আজকে লাইভ দেখছেন, আমি আমার এই পেজে আমরা বরাবরের মতই প্রত্যেকটি ইন্টারসিয়ান 18তম শিক্ষক নিবন্ধন থেকে প্রশ্ন শুরু করেছিলাম। আজকে আমরা 12তম শিক্ষক নিবন্ধন স্কুল লেভেল নিয়ে আলোচনা করছি এবং আমরা আগামীকাল আলোচনা করব 12তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় 2। তারপর ধারাবাহিকভাবে আমরা 6ষ্ঠতম শিক্ষক নিবন্ধন পর্যন্ত প্রত্যেকদিন একটি করে ক্লাস নিয়ে আলোচনা করব। তারপর আমরা এই শিক্ষক নিবন্ধন শেষ করার পর আলোচনা করব বিশেষ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তারপর প্রাইমারি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তারপরে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন অথবা মেসেজের মাধ্যমে জানাতে পারবেন। পরবর্তী প্রশ্ন, শতকরা বার্ষিক 12 টাকা হারে 6 টাকা 6 মাসের সুদ কত? এখানে মাস বের করতে বলছে। আমরা সময়টাকে বছর, এনটাকে বছরের মাধ্যমে প্রকাশ করি। আমি একটু আপনাদের বলি যে এখানে শতকরা বার্ষিক যে টাকার পরিমাণটা দেয়া আছে 12 টাকা হারে, হারের কথা বলছে, তার মানে এটা হারের মান হচ্ছে 12%। আমরা জানি যখন শতকরা ভেঙে দিই তখন 1/100 দ্বারা আমরা গুণ করি। আমরা চাইলে এটাকে কেটে দিতে পারি, যদি 2 দ্বারা কেটে দেই তাহলে হবে এখানে যদি 2 দ্বারা কেটে 4 দ্বারা কেটে দিলে 3 4 12, 4 দ্বারা কেটে দিলে 4 5 100, অর্থাৎ 3/3/25। তারপর আমরা এখান থেকে এত টাকা, তাহলে এটা হচ্ছে আসল p সমান 600 টাকা, এত টাকা, এবং এখানে 6 মাসের সুদ, তাহলে এটা n সমান 6 মাস, 6 মাস। আমরা মাসকে যদি বছর করতে চাই তাহলে 12 দ্বারা ভাগ করব, তাহলে এখানে 1/2 এত বছর। তাহলে আমাদের বের করতে বলছে সুদ, সুদের টাকা মানে i সমান p আর n। আমরা এখানে p এর মানটা বসে দিব 600, এখানে r এর মানটা বসে দিব 3/25 এবং n এর মানটা বসে দিব 1/2। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সমাধান করে যে মানটা পাবো এটা আমরা পাবো 36 টাকা। আমরা এটি খেয়াল করে নিই, এটা দ্বারা আমরা ভাগ করব, ভাগ করে মানটা নির্ণয় করে ফেলবো। আপনারা একটু সমাধান করে নেবেন, যত সহজে সমাধান করতে পারবেন তত দ্রুত উত্তর করতে পারবেন। অর্থাৎ আপনাদের যখন বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সমাধান করতে পারবেন। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এবার খেয়াল করুন, এটা একটু বড় অঙ্ক। এখানে বলছে 100 টাকায় 15টি কমলা ক্রয় করলো এবং 100 টাকায় 12টি কমলা বিক্রয় করলো, শতকরা কত টাকা, কত লাভ বা ক্ষতি হয়েছে? তাহলে এখানে 15টি কমলা ক্রয় করেছে 100 টাকা, আবার 12টি কমলাও এখানে বিক্রয় করেছে 100 টাকা। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা ক্রয় যে কয়টা কমলা ক্রয় করেছে সেই কয়টা এবং বিক্রয় করেছে যেটা, এটাকে আমাদের একই লেভেলে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে এটাকে
কিছু আদানের জন্য 2 মিনিট বিরতি। দেখুন সবাই লক্ষ্য করুন, এখানে 15টি কমলার ক্রয় করেছে এবং 12টি কমলা বিক্রয় করেছে। আমরা এই 12টি কমলাকে 15টি কমলায় কনভার্ট করব অথবা একটিতে কনভার্ট করব। 15টি ক্রয়, যে কয়টি ক্রয় করেছে হয় ওটাকে একটি কমলায় ডাইভার্ট করব অথবা বিক্রয়টাকে আমরা একে ডাইভার্ট করব। কিন্তু আমরা যদি এখানে লিখি 12টি কমলার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এখানে দেয়া আছে 100 টাকা। তাহলে একটি কমলার যদি বিক্রয় করে তাহলে আমরা পাবো হচ্ছে এত টাকা। এবং এখানে কয়টি কমলা ক্রয় করেছে? 15টি। এখন এখানে 15টি বিক্রি করলো, তাহলে এখানে পাবো 100 গুণ 15 ভাগ 5। যদি আমরা 3 দ্বারা কেটে দিই, 3 4 12, 3 5 15, 25, তাহলে পাবো 125 টাকা। খেয়াল করুন, বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম। যখন বিক্রয় মূল্য বেশি হবে এবং ক্রয় মূল্য কম হবে তখন আমরা অবশ্যই বলবো লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ, লাভ সমান আমরা জানি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইনটু 100। তাহলে এই 100 এবং এই 100 কেটে দিব। কেটে দেওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি 25। আমরা কিন্তু খুব সহজে এভাবে নির্ণয় করতে পারি। এটা আপনারা অনেকে অনেক রকম ভাবে দেখেছেন। আমি আবার আপনাদের বলে দিই যে আপনারা যখন এরকম ক্রয়ের সংখ্যা এবং বিক্রয়ের সংখ্যা এক থাকবে না, তখন আপনারা চেষ্টা করবেন দুইটার সংখ্যাকে অন্তত এক রকম করা। অর্থাৎ 15টি কমলা ক্রয় করেছে 100 টাকা এবং 15টি কমলা বিক্রয় করেছে 125 টাকা। কিন্তু আমরা এখানে সরাসরি বুঝতে পারতেছি যে এখানে তাহলে লাভ হচ্ছে 100 টাকা ক্রয় করে বিক্রয় করেছে 125 টাকা। তাহলে এখানে আমরা শতকরা লাভ হয়েছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100। এই সূত্র দিয়ে আমরা মানটা বের করে ফেলবো। আর পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করি। এখানে যে প্রশ্নটা দেয়া আছে একটু খেয়াল করুন, আপনাদের কয়েকটা জিনিস জানতে হবে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তার আগে আপনাদের জানতে হবে সরল মুনাফাকে আমরা প্রকাশ করি পি আর এন, অর্থাৎ এটা সমান আই। এবং চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা প্রকাশ করি সি মাইনাস পি, অথবা সি এর মানটা বসিয়ে দিই পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস
পি, এটা দ্বারা প্রকাশ করি। তাহলে পার্থক্য বলতে আমরা বুঝি যে এই চক্রবৃদ্ধি মুনাফা থেকে এই সরল মুনাফার মানটা বাদ দেয়া। তাহলে এই পার্থক্যর টাকাটাই দেয়া আছে 1 টাকা, অর্থাৎ এই চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা, এই মানে দেয়া আছে আমাদের 1 টাকা। এবং এখানে কিছু মান দেয়া আছে, হার আর সমান 4%, 4 divided by 100, তাহলে 1 divided by 25, এবং এখানে দেয়া আছে সময় দেয়া আছে, n এর মান দেয়া আছে 2 বছর। তাহলে আমরা এখন যদি আমরা এখানে সমাধান করে নিই, p এখানে 1 plus 1 divided by 25, n এর মান দেয়া আছে এটা 1, এখান থেকে p কমন নিলাম, 1 divided by 25 into 2 is equal to কত 1। এটাকে সমাধান করলে আমরা p এর মান পেয়ে যাব 625 টাকা। আমরা এটি সমাধান করে নেবেন। শুধুমাত্র আপনাদের যেটা জানতে হবে, মোহাম্মদ আবু কাউসার হুসাইন আপনি বলেছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? খেয়াল করুন এখানে আমাদের p এর যে মানটা পেয়েছি, p এর যে মানটা পাইলাম, এই p এর মানটা আপনারা কিভাবে বের করবেন? এখানে কিন্তু আপনাদের অপশন দেয়া আছে যে এখানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য একটা, অর্থাৎ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আমরা যখন সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করব, আমরা অবশ্যই জানি চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার চাইতে বেশি। আর পার্থক্য যখন বলবো তখন অবশ্যই বড় মান থেকে ছোট মানটা বাদ দিতে হয়। এইজন্য চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা, এই মানটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা সমাধান করে মানটা নির্ণয় করব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা কাজ করি। এই প্রশ্ন আমি আপনাদের দেখে দিয়েছিলাম যে আমরা যখন দেখি যে a এর মান বর্গমূলের মাধ্যমে দেয়া থাকে √6 প্লাস √5, তখন আমরা 1/a এর মান শুধুমাত্র এর নেগেটিভ মানটা লিখি। কখন লিখি এটাও আমি বলে দিয়েছিলাম, যদি এই দুটো মানের এইরকম অর্থাৎ স্কয়ার করে মানে বর্গের বিয়োগ করলে যদি তার মানটা 1 আসে, তখনই আমরা 1/a এর মানটা √6 মাইনাস √5 লিখতে পারবো, তাছাড়া কিন্তু লিখতে পারবো না। এটা আমরা মাথায় রাখবো। এখন আমাদের এখানে পদার্থ রাশিটা দেয়া আছে a⁻6 1 a⁻3। এখন এটা যদি আমরা এটাকে ভেঙে দেই, a কিউবটাকে এটা পেছনে দিয়ে দিলাম, 1 এর পেছনে দিয়ে দিলাম, তাহলে এখানে পাবো a³ - 1/a³। এখন আমরা যদি এই দুটো মান এখানে বিয়োগ করে দেই, বিয়োগ করে দিলে খেয়াল করুন, যদি বিয়োগ করে দিই তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আপনারা জানেন যখন বিয়োগ করি তখন আমরা চিহ্ন পরিবর্তন করে দেই, এই প্লাস এবং এই মাইনাস কেটে যাবে, √5 এবং √5 যোগ করলে হবে 2√5। এখন আমরা a³ - b³ এর সূত্র আছে a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। এখন আমরা এখানে মানটা যদি বসিয়ে দেই 2√5, এখানে আমাদের মানটা বসিয়ে দেই 2√5, তার মানটা যদি কিউব করে দেই প্লাস 3, এটা থেকে কেটে যাবে ইনটু 2√5। এখন একটু খেয়াল করুন এখানে যে 2√5, খেয়াল করুন 2√5 অর্থাৎ 2 এর মাথার উপর আমরা কিউব দিব এবং √5 এর মাথার উপর একটা কিউব দিব, তারপর এখানে প্লাস 3 × 6, সাথে একটা কি আছে √5। এবার খেয়াল করুন 2 এর পাওয়ার কিউব করলে হবে 8, √5 কে যদি আমরা কিউব করি তাহলে 5√5 হবে। কেন 5√5 হবে আমি এটাও বলে দিয়েছিলাম, √5 কে যখন আমরা কিউব করব তখন আমরা এই যে বর্গমূল, এই যে স্কয়ার দিব একটা এবং একটা মান সিঙ্গেল লাগবে, এই স্কয়ার এবং এই রুট কেটে গেলে এখানে 5√5। এই মানটা আমি এর আগে বেশ কয়েকবার দেখে দিয়েছি। তাহলে আমরা এখানে লিখতে পারি 5√5 প্লাস 6√5, তাহলে এখানে বলতে পারি 40√5 প্লাস 6√5, তাহলে এখানে 46√5। তাহলে আমি একদম বিস্তারিত করে দিলাম আপনাদের, আপনারা যারা লাইভে দেখছেন আমি আপনাদের বললাম যে বিস্তারিত, অর্থাৎ এটার কোনো এখানে না বোঝার কোনো অবকাশ নেই।
মান নির্ণয়ের অঙ্ক করার জন্য অবশ্যই আপনাদের সূত্রগুলো জানতে হবে, কারণ সূত্রগুলো যদি না জানেন তাহলে মান নির্ণয়ের অঙ্ক করা পসিবল হবে না। এখন এই অঙ্কটাকে আপনারা চাইলে অতি সহজেই করতে পারেন, এই কোনো কিছু না বসিয়ে শুধুমাত্র জাস্ট মান দিয়ে আমরা করতে পারি। কিভাবে মান দিয়ে করতে পারি একটু খেয়াল করুন। শুধু মান দিয়ে কিভাবে আমরা করব, আমরা এখানে a এর মান দেয়া আছে, দেখুন a এর মান দেয়া আছে √6 √5, 1/a এর মান √6 -√5। তাহলে যখন আমরা বিয়োগ করে দিব তখন আমরা পাবো এখানে 2√5। তাহলে আমাদের এখানে মানটা আছে a6 -1a3, এখান থেকে আমরা পাচ্ছি a3 1/a3। আমরা সরাসরি যে মানটা আছে সেই মানটাকে আমরা এটা দিব -3 ইনটু আবার এই মানটা একবার গুণ করব, তাহলে এখানে আমরা পেয়ে যাব, এটা যদি গুণ করি তাহলে 8 আর √5 কে কিউব করলে হবে 5√5, বা এখানে এটা প্লাস চিহ্ন হবে +6√5। তাহলে এখানে 40√5 +6√5, এখানে পাবো 46√5। অর্থাৎ আমরা এভাবে করতে পারি, সূত্রটা ব্যবহার না করে মাত্র সূত্রের মানটা সরাসরি বসাইতে পারি। এটা আপনারা যখন বারবার প্র্যাকটিস করবেন তখন আপনারা এটা অবশ্যই এই মানগুলো নির্ণয় করতে পারবেন। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করি। আমি বলেছিলাম যে সূচক ও লগারিদম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা সূচক ও লগারিদমের বিষয়টাও একটু মাথায় রাখবেন। এখানে দেখেন যে মানটা দেয়া আছে, আমাদের সূচক ও লগারিদমের যে বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে a টু দি পাওয়ার এরকম যদি ফরম্যাট থাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার c = x, অর্থাৎ এই মানটা x এর পজিশনে আসবে এবং x টা যাবে এই পজিশনে এবং লগটা বাদ হয়ে যাবে। আমাদের সেই ফরম্যাট অনুযায়ী এখানে আছে x 1/16 = -2। তাহলে আমরা কিন্তু অবশ্যই পাই x -2 1/16, আমরা কিন্তু লিখতে পারি যে 1/x²। কেন? আমরা জানি a এর পাওয়ার -n = 1/a/n, তাহলে এখানে 1/16। আমরা কিন্তু এখানে বলতে পারি এখানে x² = 16, অতএব x = বর্গমূল দিয়ে দিলাম, এখানে মানটা পেয়ে যাব 4। এখন আমাদের জানতে হবে যে বর্গমূল যখন আমরা ব্যবহার করি তখন প্লাস মাইনাস দেই, কিন্তু লগারিদম কখনো নেগেটিভ মান বা ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, এইজন্য শুধুমাত্র প্লাসের মানটা নিয়েই আমরা কাজ করি। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু লাইভে কমেন্টস করে জানাবেন, এবং ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটাও একটু জানাবেন। পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা কাজ করি। দেখেন এখানে যে মানটা দেয়া আছে, আপনারা, আমি আবারও বলেছি মান নির্ণয়ের অঙ্কগুলো আমাদের সূত্র ছাড়া কোনো ওয়ে নেই। এখানে আমাদের দেয়া আছে a³ - b³ = 513, আমরা a³ - b³ এর সূত্র ব্যবহার করব, a - b³ প্লাস 3ab into a - b equal 513। আমরা এখান থেকে a - b এর মানটা দেয়া আছে, আমরা এখানে বসিয়ে দিব, প্লাস 3ab into a - b এর মানটা এখানে বসিয়ে দিব। দেওয়ার পর আমাদের ab এর মানটা বের করতে বলছে 27 and 9ab = 513। তাহলে আমরা এখান থেকে 9ab = 513 - 27, তাহলে আমরা এখান থেকে যে মানটা পাবো 6। তাহলে এখান থেকে আমরা ab এর মানটা নির্ণয় করব 486/9, 5 9 45, 4 9 36। আচ্ছা, আমরা এখান থেকে যে মানটা দেয়া ছিল এখান থেকে সরাসরি সূত্র ব্যবহার করে আমরা সরাসরি মানটা নির্ণয় করে ফেলেছি। আপনাদের যাদের এখনো সূত্রগুলো নিজের আয়ত্তে নেই তাহলে তারা অবশ্যই সূত্রগুলো নিজের আয়ত্তে নিয়ে আসবেন, কারণ আপনি যখন মান নির্ণয়ের জন্য সূত্রের বিকল্প কোনো কিছু নেই।
এইগুলো আপনার মনে, এখন এরকম যদি বলেন এগুলো কি মুখস্থ করব, কখনোই না। এগুলো আপনাদের প্র্যাকটিস যখন করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি মনে রাখতে পারবেন। আপনি মুখস্থ করবেন ঠিক আছে, যদি প্র্যাকটিস না করেন তাহলে তা প্রয়োগ করতে পারবেন না। সূত্র আপনি জানলেন কিন্তু তার অ্যাপ্লিকেশন মানে প্রয়োগটা শিখতে হবে আপনার। যখনই আপনি প্রয়োগ শিখতে পারবেন তখনই আপনি অঙ্কে ভালো করবেন, এটা আপনার মাথায় রাখতে হবে। জি স্যার, কুমিল্লা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে একজন যুক্ত হয়েছে, উনি কুমিল্লা থেকে দেখতেছেন। লগারিদম অঙ্কটা আমরা সূচক এবং লগারিদমটা আপনাদেরকে আমি প্রত্যেকটা লাইভে বলি যে সূচক এবং লগারিদম আপনাদের ইন্টারসিএর পরীক্ষা বলেন, বিসিএস বলেন এবং চাকরি মানে চাকরির জগতে যত পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষায় মানে এই সূচক এবং লগারিদম থেকে অন্তত একটি প্রশ্ন কমন থাকে। অলরেডি কিন্তু আমরা সূচক ও লগারিদমের প্রশ্নটা সলভ করেছি, এখানে সরাসরি লগ থেকে একটা প্রশ্ন এসেছে। আমরা এই লগের প্রশ্নটা সমাধান করব। আমরা এই লগের প্রশ্নটাকে সমাধান করব যে এখানে যে মানটা দেয়া আছে, এখানে দেয়া আছে 5 log 3 minus log 9। তাহলে এখানে আমরা এটাকে কি সমাধান করার চেষ্টা করি, log 3 এখানে আমরা log 3 কে স্কয়ার করলে আমাদের 9 হয়ে যাবে। আমরা এখানে জানি যে পাওয়ার এই মানটা সামনে চলে আসবে। তাহলে এখন খেয়াল করুন, এখানেও log 3 এখানেও log 3, এখানে আছে 5টা log 3 আর এখানে আছে হচ্ছে 2টা log 3। তাহলে 5 থেকে যদি 2 বাদ যায় তাহলে অবশ্যই কত হবে, 3 কত 3 log 3। এখন 3 log 3 কোথাও आंसर নেই, এইজন্য আমাদের কি করতে হবে, এই 3 কে আমাদের আবার পুনরায় এই 3 এর মাথার উপর নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি 3 টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 27, অর্থাৎ আমাদের উত্তর হবে log 27। আপনারা খেয়াল করুন যে যেটার যে ভাবে করা দরকার, আমরা লগের ক্ষেত্রে যখন বিয়োগ করব, এখন এই লগের মান আর এই লগের মান যদি সেম হয় তাহলে আমরা বিয়োগ করতে পারবো, তাছাড়া কিন্তু বিয়োগ করতে পারবো না। কারণ এখানে যদি log 3 থাকতো, এখানে যদি log 2 থাকতো তাহলে কিন্তু সেই মানটা আমরা বিয়োগ করার মতো কোনো অ্যাবিলিটি থাকতো না, এজন্য মানটা আমরা বিয়োগ করতে পেরেছি। এখন আমরা পরবর্তী প্রশ্ন দেখি, এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এখান থেকে এই উৎপাদকের বিশ্লেষণ করার জন্য আমাদের একটু ভাবতে হবে। আমি আপনাদেরকে আবারও বলি, এই উৎপাদক বিশ্লেষণটা করার জন্য আপনাদের প্রথমে আগে এমন একটি মান বের করতে হবে যে মানটার জন্য এই মানে যে রাশিটা দেয়া আছে এটার মান 0 হয়। আপনাদের এমন একটি মান খুঁজে বের করতে হবে যে মানটা বসিয়ে দিলে ওই প্রদত্ত রাশির মানটা শূন্য হয়। এখন আমি একটু বিস্তারিত আপনাদের করার চেষ্টা করি, যারা উৎপাদক শেখার চেষ্টা করেন তাদের জন্য। এখানে প্রদত্ত রাশি যেটা দেয়া আছে x³ + 6x² y + 11xy² + 6y³ এখন এখানে খেয়াল করুন, এখানে দুটো চলক আছে, একটা x এবং একটা y। আমরা x চলককে যদি আমরা এখানে -y ধরে নিই, দেখি তাহলে কি ঘটনা ঘটে। আমরা এখানে -y বসিয়ে দিলাম, -y + 6 এখানে -y হোল স্কয়ার ইনটু কত y, এখানে -y ইনটু y² এখানে 6y³ তাহলে এখান থেকে পাচ্ছি -y³ এখানে পাবো 6y², এখানে -11y³ এখানে পাবো 6y, এখানেও কিউব হবে। তাহলে টোটালি পাচ্ছি -12y³ এবং এখানেও +12y³। এটা কেটে যাবে, কেটে গেলে তার মানটা হবে 0। অর্থাৎ x এর মান -y বসানোর জন্য এই প্রদত্ত রাশিটার মান হয়েছে 0। তাহলে উৎপাদকটা হবে, অতএব আমাদের উৎপাদকটা হবে x + y। অর্থাৎ যখন x এর মান -y বসাইলাম এখানে, এই মাইনাসটাকে যখন ডান পাশে পার করি তখন মানটা কি আসে, x + y। ভাগশেষ উপপাদ্য অনুযায়ী x + y টাই হচ্ছে আমাদের প্রদত্ত রাশির একটি উৎপাদক। এখন যদি আপনারা বলেন যে আমি -yটা কিভাবে বসাবো, আমি জানবো কিভাবে? হ্যাঁ, এবার চলে আসেন, এই দিকে চলে আসেন। এখানে চারটা অপশনই খেয়াল করেন, x + y x + y x + y। আপনি এই x + y কে 0 এর সাথে তুলনা করে নেন, তাহলে x = কত, -1। ক্লিয়ার বিষয়টা? আমরা এই পর্যন্ত বুঝলাম। আর বাকি অংশটা কিভাবে মিলাবো, এদিকে বাকি অংশটা মেলানোর জন্য আমাদের দুইটা কাজ একসাথে করতে হবে। এদিকে একটু মনোযোগ দিবেন, এটা শুধু আপনাদের চাকরি পরীক্ষার জন্য না, এটা আমাদের ক্লাস 9 এর যারা আছে, যে সকল স্টুডেন্ট ক্লাস 9 এ পড়াশোনা চলমান, 9 10 ইন্টার এসএস মানে এসএসসি পরীক্ষা যারা দিবে প্রত্যেকের জন্যই এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা দুইটা রাশি মানে দুইটা লাইন আমাদের মানে একসাথে করতে হবে। আমরা প্রথমে উৎপাদকটা x + y কে এখানে বসিয়ে দেব।
দেওয়ার পর আমাদের প্রথম যে মানটা, প্রথম পদ ছিল x কিউব মেলানোর জন্য এখানে x স্কয়ার ব্যবহার করব। এই x স্কয়ার কে যদি x দ্বারা গুণ করি তাহলে এখানে পাবো x কিউব, তারপর এখানে প্লাস x স্কয়ার দ্বারা যখন y কে গুণ করব তখন পাবো x স্কয়ার y। আচ্ছা, তাহলে আবার পুনরায় আমরা উৎপাদকটা বসাবো। এখানে আমার 6টা আছে কিন্তু অলরেডি একটা হয়েছে, তাহলে আরো 5টা মানের প্রয়োজন। তাহলে এখানে অবশ্যই এখানে 5 দিতে হবে এবং তার সাথে এই যেহেতু x আছে তাহলে একটা x দিব, x দিয়ে x কে গুণ করলে হবে y। তাহলে x তো এখানে আছে, x নিলাম। আমাদের এখন 5x আমরা নিলাম, এখন আমাদের এখানে প্রয়োজন একটা y, তাহলে একটা y নিতে হবে। এখন আমরা খেয়াল করি 5x দ্বারা যদি x কে গুণ করি তাহলে এখানে হবে 5x স্কয়ার y প্লাস 5x y স্কয়ার। এখন আবার আমাদের x প্লাস y টা নিতে হবে। এখন এখানে 5x y স্কয়ার যেটা এখানে আছে 11টা, অলরেডি পেয়েছি আমরা 5টা, কিন্তু আরো 6টা প্রয়োজন। এইজন্য এখানে আমাদের একটা নিতে হবে 6x এখানে আছে, তাহলে একটা y স্কয়ার নিতে হবে। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 6x y স্কয়ার প্লাস 6y স্কয়ার দ্বারা y কে গুণ করলে পাবো 6y কিউব। আমাদের টোটাল মান মিলে গেছে। এখন আমরা প্রত্যেকটা পদ থেকে x প্লাস y যদি আমরা কমন নেই তাহলে থাকবে x স্কয়ার প্লাস 5xy প্লাস 6y স্কয়ার। এখন এই জায়গা থেকে আমাদের পুনরায় আবার মিডল টার্ম করতে হবে। আপনারা অবশ্যই মিডল টার্ম জানেন, 6 কে ভেঙে দিব, তাহলে x স্কয়ার প্লাস এখানে 3 দোকান 6 3xy প্লাস 2xy 6y স্কয়ার। এখন এখান থেকে যখন আমরা কমন নিব তখন আমরা প্রথম রাশি থেকে যদি আমরা কমন নিই তাহলে এখান থেকে পাচ্ছি আমরা x কমন নিলে পাবো x প্লাস 3y। যদি এখান থেকে আমরা 2y কমন নিই তাহলে পাবো x প্লাস 3y। তাহলে এবার খেয়াল করুন, একটা x প্লাস 3y, x প্লাস y, x প্লাস 3y, আর এটা হচ্ছে x প্লাস 2y। অর্থাৎ এইটা হচ্ছে উৎপাদকে, এইটাকে আমরা বলি বহুপদী উৎপাদক। এই বহুপদী উৎপাদকটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা শিখতে চান তারা অবশ্যই এটা শেখার চেষ্টা করবেন। শুধুমাত্র আপনাদের জন্যই না, এটা আমাদের একাডেমির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার পরবর্তী প্রশ্ন আমরা খেয়াল করি, রাশিটি পূর্ণবর্গ হবে, একটা রাশি পূর্ণবর্গ হবে, এই রাশিটি a এর মান কত হলে এই রাশিটি পূর্ণবর্গ হবে? আমরা একটা দ্বিঘাত সমীকরণ লিখি, দ্বিঘাত রাশি লিখি bx c। তাহলে এই রাশিটি পূর্ণবর্গ হবে যখন b² - 4ac = 0। b টা হচ্ছে কার সহগ? x এর সহগকে b দ্বারা প্রকাশ করি, x স্কয়ার এর সহগকে a দ্বারা প্রকাশ করি। এখানে খেয়াল করুন x স্কয়ার এর সহগ a আছে, তাহলে b টা হচ্ছে কি, এখানে খেয়াল করুন x এর সহগ হচ্ছে কত? -12। আর c টা হচ্ছে কি, এখানে খেয়াল করুন c টা হচ্ছে ধ্রুবপদ আর a এর মানটা a আছে। তাহলে এবার এই জায়গায় আপনারা এই b² - 4ac এখানে কনভার্ট করুন, মানগুলো বসিয়ে দেন। b এর মান -12, তাহলে -12 স্কয়ার করে দিলাম, -4, a এর মান a, c এর মান 9 = 0। তাহলে এখানে পাবো 144 - 36a = 0। তাহলে এখান থেকে 144 এই 36 কে ডান পাশে পার করে দিলাম। এবার যদি আমরা 144 কে 36 দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা a এর মানটা পেয়ে যাব। তাহলে মাথায় রাখতে হবে, যদি কোনো দ্বিঘাত বহুপদ মানে দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত রাশি থাকে, আমাদের ভাবতে হবে রাশিটি কখন পূর্ণবর্গ হবে, যখন তার নিশ্চয়ক অর্থাৎ b² - 4ac এর মানটা শূন্য হয়। এখন আপনি b² - 4ac কিভাবে নির্ণয় করবেন? b হচ্ছে x এর সহগ, a হচ্ছে x স্কয়ার এর সহগ এবং c হচ্ছে ধ্রুবপদ, এটা মাথায় রাখবেন। পরবর্তী প্রশ্ন দেখেন, সূচক এবং লগারিদম থেকে আমাদের আরো একটি প্রশ্ন এসেছে, এটা সূচক থেকে। আমরা এই সূচকের এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। এখানে রুট কে আমরা এভাবে হাফ আকারে লিখতে পারি এবং এখানে 1/3 এই মানটাকে আমরা 1 ডিভাইডেড মানে বর্গমূলকে আমরা 1/3 আকারে লিখতে পারি। কেন বললাম? আমরা জানি সূচকের সময় উভয় পাশে বেস যখন সেম হবে তখন সেই মানটা কেটে যাবে। আমরা পাওয়ার এবং পাওয়ারকে গুণ করে দিলাম,
তারপর এখান থেকে আমরা এই 3 এবং এই 3 বাদ দিলে পাচ্ছি x + 1 / 2, এখানে 2x - 1 / 3। আমরা যদি গুণ করি 2 × 4, 2 তে যদি 1 কে গুণ করি -2, 3 দ্বারা গুণ করলে পাবো 3x, 3 দ্বারা 1 কে গুণ করলে পাবো 3। তাহলে এখান থেকে পাচ্ছি 4x - 3x, 3 + 2। তাহলে অতএব x সমান পাবো হচ্ছে 5। অর্থাৎ এই যে বেসিক যেগুলা আমরা সাইড চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হয়, গুণ থাকলে ডান পাশে পার করলে ভাগ হয়, এই জিনিসগুলো কিন্তু খুব মানে গণিতের সবথেকে প্রাথমিক বেসিক। আমি আশা করি এগুলো আপনারা সবাই জানেন। এজন্য শুধুমাত্র আমি ক্যালকুলেশনটা করে দেখালাম আর কি, মানটা নির্ণয় করলাম। পরবর্তী প্রশ্নটা আমরা খেয়াল করি 17 নম্বরটা। এখানে যে মানটা দেয়া আছে বলছে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। একটু খেয়াল করুন, 9x² + 16y²। পূর্ণবর্গ রাশি বলতে যে a + b হোল স্কয়ার আকারে কনভার্ট করতে পারলে এই মানটাকে আমরা পূর্ণবর্গ রাশি বলতে পারবো। তাহলে আমাদের খেয়াল করতে হবে, এখানে কিন্তু a এর মান আমরা পাচ্ছি, দেখেন এই যে 3 কে স্কয়ার করলে হবে 9, x কে স্কয়ার করলে হবে x²। এখানে দেখেন 4y, এই যে দেখেন এই 4 কে স্কয়ার করলে হবে 16, y কে স্কয়ার করলে হবে y²। আমরা এটা সূত্র কি জানি, a² + 2ab + b²। তাহলে a² এবং b² পেয়ে গেছি, প্রয়োজন কি 2ab। তাহলে এখানে একটা প্লাস দেই, 2 দিলাম, a তো আমাদের এখানে আছে, a 3x আর b হচ্ছে কত 4y। তাহলে এবার খেয়াল করুন যে তাহলে এই মানটা কিন্তু পূর্ণবর্গ হয়ে যাচ্ছে, এই যে দেখুন পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। তাহলে এই মানটা অতিরিক্ত, এই মানটা গুণ করুন, 3 4 12, 12 × 24, তাহলে এই মানটা সমান হচ্ছে 24xy। অর্থাৎ 24xy যখন আমরা যোগ করব তখন ওই রাশিটা পূর্ণবর্গ রাশি হবে। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। পরবর্তী প্রশ্ন আমরা কাজ করি। একটি ত্রিভুজে এখানে প্রশ্নটা বলা আছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল এবং তার উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে ভূমি তার উচ্চতার দ্বিগুণ, তাহলে উচ্চতাকে আমরা x সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে ভূমি দেয়া আছে তার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি সেন্টিমিটার। ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা ইজ ইকুয়াল টু 810। তাহলে এখান থেকে হাফ, ভূমির মানটা দেয়া আছে 2x + 6 এবং উচ্চতা দেয়া আছে x ইকুয়াল টু 810। আমরা যদি এখান থেকে 2 টাকে কমন নিই তাহলে পাবো x + 6 ইনটু x 810। এই 2 এবং এই 2 কেটে দিব, তাহলে এখানে x দ্বারা যদি x কে গুণ করি x², x দ্বারা যদি 6 কে গুণ করি 6x - 810। এখন আমরা এখান থেকে মিডল টার্ম করে আমরা x এর মানটা নির্ণয় করব। পরবর্তী প্রশ্ন, সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামুদ্রিকটি আয়তক্ষেত্র হবে। যখন কোন সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমান হবে তখন ওই সামুদ্রিককে আমরা আয়তক্ষেত্র বলবো, এটা আমরা মনে রাখবো। নিচের তথ্যগুলো লক্ষ্য করি। বৃত্তের স্পর্শ বিন্দুভূমি ব্যাসের উপর লম্ব। এটার অর্থ হচ্ছে, আমি যদি চিত্র দিয়ে একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই, প্রত্যেকটার যে পয়েন্টগুলো আছে, যে বৃত্তের স্পর্শ বিন্দুভূমি ব্যাসের উপর লম্ব। তাহলে ঘটনাটা হচ্ছে এরকম, বৃত্তের যে কোনো একটা স্পর্শ বিন্দুভূমি ব্যাস, এই যে এখানে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সঠিক। অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, হ্যাঁ এটাও সঠিক। অর্ধবৃত্তস্থ কোণ কেমন, এই যে বৃত্তের ব্যাস, তাহলে এইটার সাথে যে কোণটা উৎপন্ন করবে এই যে এই কোণটা 90 ডিগ্রি, এটাও সঠিক। বৃত্তের সকল সমান দেয় কেন্দ্র থেকে সমতল বলতে, এটা চিত্রটা কেমন, বৃত্তের সকল সমান দেয়, অর্থাৎ AB এই AB জ্যা এবং এই CD জ্যা যদি সমান হয়, মানে এই AB এবং CD যদি সমান হয়,
তাহলে এই কেন্দ্র থেকে দূরত্বদ্বয় পরস্পর সমান হবে, অর্থাৎ এই O থেকে E এর মান এবং O থেকে F এর মানটা পরস্পর সমান হবে। অর্থাৎ যে তিনটা শর্ত দেয়া আছে এই তিনটা সঠিক। একটা প্রশ্ন করেছেন বইয়ের কত পৃষ্ঠা, একটু লাইনে থাকেন, আপনাকে বলছি বইয়ের আমাদের কত পৃষ্ঠা। আমি যে অঙ্কটা করছি এটা এখন আমাদের বইয়ের 71 পৃষ্ঠা, আপনি একটু দেখে নেবেন। আমাদের 71 পেজে এই প্রশ্নটা পেয়ে যাবেন। 71 পৃষ্ঠায় আমাদের এই অঙ্কটা আছে, আপনারা দেখে নেন। এখানে খেয়াল করুন, এখানেও খেয়াল করুন যে এবিসি ত্রিভুজে বিসি, আমরা একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করে ফেলি। এটা এবিসি, এটার নাম দিলাম এটা এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, যেখানে এ কোণের পরিমাণ দেয়া আছে 45 ডিগ্রি এবং বি কোণের পরিমাণ দেয়া আছে 60 ডিগ্রি। এটা ডি পর্যন্ত বর্ধিত করলাম। এখন বলছে এসিডি এর পরিমাণ নির্ণয় করো। এটা খুবই সহজ। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ 180 ডিগ্রি। তাহলে এটা 45 ডিগ্রি দেয়া আছে, এটা 60 ডিগ্রি দেয়া আছে, তাহলে বাকি কোণটা কত হবে? এই কোণটা আগে আমাদের বের করতে হবে। তাহলে এই কোণটা হবে হচ্ছে 180 মাইনাস এই দুটো কোণের যোগফল, অর্থাৎ অথবা এখানে আরো একটা অপশন আছে, মানে এটা ছাড়াই আমি আপনাদের আরো সহজ ভাবে বলে দিই। এটা ছাড়াই একটা অপশন আছে, সেই অপশনটা আমি আপনাদের শিখাই। আমরা জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ ওই ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত দুই কোণের যোগফলের সমান, অর্থাৎ আমরা বলতে পারি এসিডি কোণ ইজ ইকুয়াল এর অন্তঃস্থ বিপরীত দুই কোণের যোগফলের সমান। তাহলে এখান থেকে আমরা সহজেই বের করতে পারি এটার মান 105 ডিগ্রি। আমরা কিন্তু এইভাবে খুব সহজে বের করতে পারি। আমরা জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাণ ওই ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত দুই কোণের যোগফলের সমান। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করি। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে তার ক্ষেত্রফল, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 ইনটু বাহু স্কয়ার। এটা নিয়ে আলোচনা করতে হবে না, এবং এটা আমরা এর আগে আমরা করে এসেছি যে একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই রেখাংশের 1/3 অংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত। যখন কোন রেখাংশের 1/3 অংশ বলুক, 1/4 অংশ বলুক, 1/5 বলুক বা অর্ধেক বলুক, যাই বলুক না কেন, আমরা সরাসরি যত অংশ বলবে তৃতীয়াংশ 3 স্কয়ার, উত্তর হলো কত? 9। কমপ্লিট, 9 গুণ। এটা শুধু মাথায় রাখবো। আচ্ছা, এবার দেখেন বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে, বৃত্তের ব্যাস এখানে খেয়াল করুন, এই অঙ্কটা আপনাদের আমি শিখিয়েছি যে বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি করে, বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি করে, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে এখানে ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল, আমি বলেছিলাম যে পরিমাণ বৃদ্ধি করবে সেই মানটাকে স্কয়ার করলেই যে মানটা পাওয়া যাবে তত গুণ। অর্থাৎ 3 গুণ বৃদ্ধি করেছে 3 এর উপর স্কয়ার করব, 4 গুণ বৃদ্ধি করে 4 এর উপর স্কয়ার করব, তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখেন, সর্বশেষ প্রশ্ন, একটু মাথায় সবার শেষ প্রশ্নটা আমরা একটু দেখি যে PQRS সামুদ্রিকের একটা কোণের পরিমাণ দেয়া আছে 100 ডিগ্রি, এবং তাহলে আমাদের বের করতে বলছে কিউ কোণের পরিমাণটা নির্ণয় করো। তাহলে সামুদ্রিকের বিপরীত কোণ দ্বয়ের যোগফল 100, এখানে আমাদের যে বিপরীত দুটো কোণ আছে এই দুটো কোণের যোগফল আমাদের মানটা দিয়ে বের করতে হবে। সামুদ্রিকের যে কোনো দুটি সন্নিহিত কোণের পরিমাণ পরস্পর 180 ডিগ্রি, এটা মাথায় রাখতে হবে। সামুদ্রিকের যে কোনো দুটি সন্নিহিত কোণের পরিমাণ 180 ডিগ্রি, এটা আমরা মাথায় রাখবো। যে সামুদ্রিকের যে কোনো দুটি কোণের পরিমাণ, যে কোনো দুটি সন্নিহিত কোণের পরিমাণ সম্পূরক কোণ, এটা মনে রাখবো। আমরা মনে রাখবো সামুদ্রিকের যে কোনো দুটি সন্নিহিত কোণের পরিমাণ সম্পূরক কোণ। আমি আবারো বলি, সামুদ্রিকের যে কোনো দুটি সন্নিহিত কোণের পরিমাণ সম্পূরক কোণ। কিভাবে একটু খেয়াল করুন, পি কোণ, কিউ কোণ, আর কোণ, এস কোণ,
এখানে পি কোণের পরিমাণ দেয়া আছে 100 ডিগ্রি, একটু মাথায় রাখবেন। তাহলে এই কিউ কোণের পরিমাণটা নির্ণয় করতে বলছে। তাহলে এই দুটো কোণের পরিমাণ হবে সম্পূরক কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি 100 বাদ দিই তাহলে এই কোণটা 80 ডিগ্রি। এবং আমি আরো সহজভাবে ব্যাখ্যা করে দিই, দেখেন খেয়াল করুন। এটা একটা সমদ্বিক, ধরে এটা একটা সমদ্বিক। তাহলে এটার নাম হচ্ছে পি, এটার নাম হচ্ছে কিউ, এটা আর, এটা এস। এই দুটো পরস্পর সমান্তরাল। তাহলে এই কোণ এবং এই কোণকে বলা হয় অনুরূপ কোণ। অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান। তাহলে এই কোণের পরিমাণ দেয়া আছে 100 ডিগ্রি। তাহলে এই কোণের পরিমাণ কিন্তু 80 ডিগ্রি, কারণ টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 80 ডিগ্রি হবে। এই জন্যই আমরা বলি সামান্তরিকের যে কোনো দুটি কোণের পরিমাণ পরস্পর সম্পূরক কোণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আমরা আলোচনা করব 12তম শিক্ষক নিবন্ধন প্রিলির প্রশ্ন এবং স্কুল প্রজেক্ট নিয়ে আলোচনা করব। আগামীকাল যারা লাইভে আছেন অবশ্যই আগামীকাল লাইভে সরাসরি সংযুক্ত থাকবেন এবং আপনাদের সমস্যা সুবিধা অসুবিধার কথা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।